স্বাগত আমাদের বিশেষ আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। শুরুতেই শিরোনাম। চট্টগ্রামে অপরাধ কর্মকাণ্ডে জড়িত শিশুদের নতুন জীবনে ফেরানোর উদ্যোগ নিয়েছে পুলিশ। অতিথি পাখির কলকাকলিতে মুখর টাঙ্গুয়ার হাওর, এটাকে পাখির অভয়ারণ্য ঘোষণার প্রক্রিয়া চলছে। মহিষের জীবন রহস্য উন্মোচনের মাধ্যমে উন্নত মানের মহিষ উৎপাদন সম্ভব বলছেন বিজ্ঞানী। চট্টগ্রামে ছিনতাই, চুরি সহ নানা ধরনের অপরাধে শিশুদের ব্যবহার করছে অপরাধীরা। পুলিশ বলছে সুবিধাবঞ্চিত শিশুদের লোভে ফেলে নয়তো ভয় ভীতি দেখিয়ে নানা স্বার্থ হাসিল করছে সন্ত্রাসীরা। পরিস্থিতির শিকার শিশুদের নতুন জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের পুলিশ। কামনা করতাম, ধরে করতে নামে মারতো, বাসাতে ধরে না মারতো, আমার ফ্যামিলির মারতো, এই মারধর করে আমার চুরি করতো। অনেকটা বাধ্য হয়ে অপরাধ জগতের একজন হয়ে ওঠার গল্প এভাবেই তুলে ধরল 10 বছরের শিশু সালাম। জন্মের পর থেকে অভাব আর ক্ষুধা তার জীবনের সবচেয়ে বড় সত্য। তাই এসব মেটাতে একটি সংঘবদ্ধ চক্রের খপ্পরে পড়ে চুরি ছিনতাইয়ের মতো কাজে জড়াতেও পিছপা হয়নি সে। অভিযোগ আছে চট্টগ্রামে দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি চক্র 50 থেকে 200 টাকার লোভ দেখিয়ে নয়তো শারীরিক নির্যাতন করে একদল শিশুকে অপরাধে বাধ্য করছে। তারা যে জায়গায় থাকে ওখানে গিয়া এই পক্ষের লোক যারা এই ব্যবসাটা চালা, এই পক্ষের লোক গিয়া তাদেরকে মারধর করে, তাদেরকে থ্রেট দেয়, শহরে থাকতে দিবে না, এই কারণে তারা বাধ্য হয়। কয়েকটি চক্রের খপ্পরে পড়ে এসব শিশু ট্রাক কাভার্ড ভ্যান থেকে সহজে বহনযোগ্য পণ্য সামগ্রী ও গণপরিবহন থেকে মোবাইল, মানিব্যাগ ও নানা মূল্যবান জিনিসপত্র চুরিতে বাধ্য হয়। সম্প্রতি তেমনই একটি চক্রের হোতাকে শনাক্ত করেছে গোয়েন্দা পুলিশ। ওরা আসলে কাজ করে, ওদেরকে একজন এই কাজটা করায়, তো যে করায় তাকে আমরা নাম পেয়েছি, তার ডিটেলস পেয়েছি, আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো। জড়িত শিশুদের উদ্ধার করে বেসরকারি সহায়তায় পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে পুলিশ। আমরা ইতিমধ্যে 6 জন শিশুকে পরিবারে পুনর্বাসন করেছি এবং অন্য 6 জন আমাদের আশ্রয় কেন্দ্রে আছে এবং এদের মধ্য থেকে ইতিমধ্যে 5 জন শিশুকে আমরা আনুষ্ঠানিক শিক্ষার সাথে যুক্ত করেছি। এমন ব্যতিক্রমী উদ্যোগ চালিয়ে যাওয়ার আশ্বাস দিলেন পুলিশ কর্মকর্তারা। ফাইসাল করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওর। হাওরটিতে আরও পাখি বান্ধব করতে পাখির অভয়ারণ্য ঘোষণা প্রক্রিয়া চলছে। এতে হাওরটি অতিথি পাখির জন্য আরও নিরাপদ হয়ে উঠবে এবং পাশাপাশি জীববৈচিত্র্য আরও বাড়বে বলে আশা করছে প্রশাসন। প্রচণ্ড ঠান্ডার কারণে ইউরোপ আর এশিয়ার শীত প্রধান দেশগুলোতে এই সময়টাই এই প্রাণীগুলোর বেঁচে থাকা দায়। তাই হাজারো মাইল উড়ে এসে এরা আবাস গেড়েছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। স্থানীয়রা প্রজাতিভেদে এই পাখিগুলোকে লেঞ্জা, মৌলভী, বালিহাঁস, সরালি কালেম, কুলাকুড়া সহ নানা নামে ডাকে। খাবারের সন্ধানে এক বিল থেকে আরেক বিলে উড়ে বেড়ায় তারা। লেঞ্জা পাখি, হাঁস জাতীয় পাখি এগুলা আসা শুরু করেছে। পাখি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে হাওরে ঘুরতে আসে পর্যটকরা। কেউ যেন পাখি শিকার করতে না পারে সেদিকেও সতর্ক থাকে এলাকাবাসী। পাখি দেখলাম, খুব ভালো লাগতেছে আমার। পাশাপাশি আমি আরেকটা কথা জানি যে এখানে এই যে অনেক জায়গা থেকে আসা, এই সাইবেরিয়া সহ সুদূর সৌদি আরব, কানাডা, এখান থেকে এই শীত সিজনে অনেক পাখি আসে আমাদের টাঙ্গুয়ার হাওরে। পাখির নিরাপত্তায় সতর্ক প্রশাসনও। জেলা প্রশাসক জানালেন টাঙ্গুয়ার হাওরকে পাখির অভয়ারণ্য ঘোষণা করতে যাচ্ছেন তারা। নির্ভয়ে এই অভয়ারণ্যে বিচরণ করতে পারে এবং তাদের এখানে যেন বাসস্থানেরও সংস্থান হয় দেশীয় পাখিগুলোর। এই জন্য এই প্রকল্প থেকে বিভিন্ন প্রচেষ্টা চালানো হচ্ছে এবং বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। অভয়ারণ্য ঘোষণা হলে টাঙ্গুয়ার হাওরে জীববৈচিত্র্য আরও বাড়বে বলে আশা করছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহিষের জীবন রহস্য উন্মোচনের মাধ্যমে উন্নত মানের মহিষ উৎপাদন সম্ভব হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। 24শে জানুয়ারি রাজধানীর হোটেল র্যাডিসনে মহিষের জীবন রহস্য উদ্ঘাটনের আনুষ্ঠানিক ঘোষণা করে গবেষণা প্রতিষ্ঠান লাল তীর লাইভস্টক। চীন ও বাংলাদেশের জীববিজ্ঞানী, বায়ো ইনফরমেশিয়ান ও তথ্য প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত একদল গবেষক মহিষের জেনোম উপাত্ত থেকে জৈবিক উপাদান শনাক্ত ও বিশ্লেষণ করেছেন। বিশ্বে এই প্রথম মহিষের জীবন রহস্য উদ্ঘাটন করলেন তারা। আর বাংলাদেশে এই প্রথম কোনো প্রাণীর জীবন রহস্য উদ্ঘাটন করা হলো
গরুর দুধের চেয়ে মহিষের দুধের স্নেহ জাতীয় পদার্থ বেশ কয়েক গুণ বেশি। এছাড়া মহিষের মাংসে চর্বি গরুর চেয়ে অনেক কম, তাই মহিষের মাংস গরুর চেয়ে বেশি স্বাস্থ্যকর। এই আবিষ্কার আমিষের চাহিদা পূরণ এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। লালতীরের বিজ্ঞানী মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, বাংলাদেশের লালতীর ও চীনের গবেষণা প্রতিষ্ঠান BGI এর বিজ্ঞানীরা যৌথভাবে এই মহিষের জীবন রহস্য উদ্ঘাটন করেছেন। গবেষণায় মোট 21,550টি জিন শনাক্ত করা হয়। মহিষের জীবন রহস্য উন্মোচন প্রসঙ্গে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কৃষি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান লালতীরের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আনাম এবং একই সঙ্গে আছেন সেই প্রতিষ্ঠানেরই বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। আপনাদের দুজনকেই স্বাগত। মনিরুজ্জামান, আমি প্রথমে আপনার কাছে যেতে চাইব যে এই যে আপনারা গবেষণাটি করেছেন সেক্ষেত্রে মানে প্রথমেই একটু জানতে চাইব যে জীবন রহস্য উন্মোচন বলতে আমরা আসলে কি বুঝি, একদম সহজ ভাষায় বলতে হবে। আসলে জিনোম, এখানে প্রথম যে কথাটা জিনোমের কথা হলো কমপ্লিট সেট অফ ক্রোমোজোম, জেনেটিক ম্যাটেরিয়াল। তার মানে একটা জীবের, আমরা জানি যে জীবনের যে বংশগতি ধারক বাহক এটা হলো জিনটা থাকে ক্রোমোজোমের ভিতরে। এখন একটা জীবের যতগুলো জিন আছে, এই জেনেটিক ম্যাটেরিয়াল আছে, এইটাকে মিলেই বলা হয় জিনোম। আর এই জিনোমটাকে যখন আমরা সিকোয়েন্সিং করলাম, আমরা ম্যাপিং করলাম, তখন আমরা বললাম এটাকে জিনোম সিকোয়েন্সিং। এটা হলো ব্যাপার। এখন এই ডিএনএটা আমরা পাই হলো 3 জায়গাতে, নিউক্লিয়াসে পাই, মাইটোকন্ড্রিয়াতে পাই, আর প্ল্যান্টের ক্ষেত্রে এই দুটো ছাড়াও ক্লোরোপ্লাস্টে পাই। আমরা সব ডিএনএকে যদি আমরা সিকোয়েন্সিং করতে পারি তখনই আমরা এটাকে বললাম যে জিনোম সিকোয়েন্সিং, হোল জিনোম সিকোয়েন্সিং। ল্যাঙ্গুয়েজটা হলো এরকম আর কি। আচ্ছা, তো এই যে 21,500 আপনারা 550টার মতো জিন শনাক্ত করলেন, এটা আসলে এই মহিষের মান উন্নয়নে কিভাবে এখন বিজ্ঞানীরা এটা ব্যবহার করবেন? না, হ্যাঁ, আমরা যেটা করেছি সেটা হলো আমরা ফাউন্ডেশনটা তৈরি করেছি আর কি। আমরা কোন জিনটা কোথায় আছে, আপনি যদি ম্যাপিং এর কথা বলেন, আমরা যেটাকে ইউজ করি আর কি, তার মানে কি লোকেশনটা আমরা পেয়েছি। ধরেন বাংলাদেশের ম্যাপটাকে যদি আমরা দেখেন, তো কোথায় যশোর আছে, কোথায় খুলনা আছে, কোথায় মাগুরা আছে, কোথায় কি আছে, আমরা এটাকে আইডেন্টিফাই করেছি। এবং এই জিনের কোন ক্লাসে পড়ে, জিনটা মোটামুটিভাবে কোন ধরনের, এটা কি মনোজেনিক না পলিজেনিক, মানে একটা ট্রেডকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো জিন দায়ী হয়। হয়তো 3টা জিন মিলে একটা ট্রেড নিয়ন্ত্রণ করতেছে। ট্রেড মানে বলতে মানে হতে পারে দুধ বাড়া, মাংস বিয়ে করা, এটাকে আমরা সায়েন্টিফিক ভাষায় ট্রেড বলি আর কি। তো অনেক সময় দেখা যায় কি একটা ট্রেড 2-3টা জিনে নিয়ন্ত্রণ করতেছে, এটাকে আমরা বলি পলিজেনিক ট্রেড। আবার অনেক সময় দেখা যায় যে একটা ট্রেড একটাই নিয়ন্ত্রণ করতেছে, এটাকে মনোজেনিক ট্রেড বলি। আর এই মনোজেনিক ট্রেডকে মডিফাই করা এবং কমার্শিয়াল মানে ইয়েতে নিয়ে অ্যাপ্লিকেশনসে নিয়ে যাওয়া সহজ, কিন্তু যদি পলিজেনিক হয় তাহলে একটু ডিফিকাল্ট হয়। আমরা এখন জেনেছি কোনটা মনোজেনিক, কোনটা পলিজেনিক, কোনটা কোথায় আছে, কোনটার মোটামুটি কাজ কি, এটা আমরা মোটামুটি এখন ফিগার আউট করে ফেলেছি। এখন নেক্সটে কমার্শিয়াল অ্যাপ্লিকেশনসে যাওয়ার জন্য এখান থেকে আমাদের আরও একটু বেশি সময় দিতে হবে, আর একটু বেশি রিসার্চ করতে হবে, কনক্রিটলি জানতে হবে দিস রিন ইজ ডেফিনেটলি মানে রেসপন্সিবল ফর দিস রিজন, এটার জন্য এটাই দায়ী। এর সাথে কিছু মার্কারও আমাদের ডেভেলপ করতে হবে, এটাকে জেনেটিক লিঙ্কেজ বলে। তার মানে এই মার্কারটা যদি থাকে তাহলে এই জিনটা ডেফিনেটলি তার সাথে আছে, এটা সাইন্টিফিক্যালি প্রুফ বলে, জেনেটিক লিঙ্কেজ বলে একটা টার্ম আছে, এটা দেখে বোঝা যায়। আমাদের মার্কারটা কেন সুবিধা হয়, মার্কারটা আইডেন্টিফিকেশনে আমাদের জন্য সুবিধা হয়, ওর কনসেনসাস সিকোয়েন্স আছে একটার পর একটা। আপনি জানেন বোধহয় পুরো ডিএনএটাই কিন্তু ATGCর একটা কম্বিনেশন, এটা পারমিউটেশন কম্বিনেশনের জন্য বিভিন্নভাবে সাজানো থাকে, এইটাই হলো ডিফারেন্সটা। আর মূল জিনিসটা একই। এখন মার্কারটা ডিটেক্ট করা এই জন্য সুবিধা, কারণ মার্কারের কিছু আছে, কনসেনসাস সিকোয়েন্স আছে, ATGC পরপর থাকলো, আবার GC পরপর থাকলো, এই জন্য মার্কারের সাথে আমাদের জেনেটিক লিঙ্কেজটা করতে হবে, আমাদের QTLটাও করতে হবে এক্স্যাক্টলি। আর এইটা করার পরে যখন হয়ে যাবে তখন আমরা ওইটাকে ইউজ করে কমার্শিয়াল ব্রিডিংয়ে যাব, যেটাকে আমরা মলিকুলার ব্রিডিংয়ে করি। এটা আমরা লালতীর যারা এটা কাজটা করেছি, আমরা অলরেডি সামনের দিকে আগাইতেছি, কিভাবে করা যায় আমরা ফার্দার রিসার্চ যারা সায়েন্টিস্টের সাথে জড়িত আছে সবাই কাজ করতেছি। ইন দ্য মিন টাইম আমাদের ম্যানেজমেন্ট মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে যদি কেউ এটাকে ইউজ করতে চায়, কোনো সায়েন্টিস্ট, দে ক্যান ইউজ আওয়ার ডাটা অলসো, বাট দে হ্যাভ টু ইনফর্ম আস যে আমরা এটা ইউজ করতেছি, আমরা এই পারপাসে, এবং তাদের রেজাল্টও আমাদেরকে শেয়ার করতে হবে। জি, মনিরুজ্জামান ভাই আপনি থাকেন, আমরা একটু মাহবুব আনামের কাছে আসব এইটি জানার জন্য যে আপনারা এই ধরনের কাজের আগ্রহ কিভাবে পেলেন, এবং আরেকটি বিষয় যে মহিষকেই কেন বেছে নেওয়া হলো। থ্যাংক ইউ।
প্রথমত ইন্ডিপেন্ডেন্ট টিভিকে ধন্যবাদ যে এমন একটা বিষয় নিয়ে আমাদেরকে ডাকার জন্য যেটা রিয়েলি বাংলাদেশের জন্য একটা আশার আলো দেখাতে পারে। আমরা এই কাজটায় গেলাম এই জন্য যে আমাদের লাল তীরের একটা বেসিক ফিলোসফি আছে, সেটা হলো যে আমরা ফুড অ্যান্ড নিউট্রিশন ডেফিসিয়েন্সির উপরে কাজ করি। সেটা করতে গিয়ে আমরা প্রথমে এই সবজির উপরে কাজ করেছি গত 15 বছর, এবং সেখান থেকে আমরা ভালো সবজির বীজ ডেভেলপ করেছি যা দিয়ে আজকে বাংলাদেশের কৃষকরা চাষ করে। দ্বিতীয়ত আমরা দেখলাম যে সেকেন্ড আর একটা পার্ট এই নিউট্রিশনের, সেটা হচ্ছে মিল্ক অ্যান্ড মিট, যেটা একটা হিউজ ডেফিসিয়েন্সি আছে আমাদের দেশে। আমরা দেখলাম যে বছরে অনেক পরিমাণ গুঁড়ো দুধ আমাদের দেশে আমদানি হয়। এটা খুব মজার একটা ব্যাপার, সেটা যে আমাদের বাংলাদেশে যেমন মানুষের পরিমাণ, আমাদের ডেন্সিটি অফ পপুলেশন ইজ হাই, ঠিক তেমনিভাবে এই ক্যাটেলের পপুলেশনও কিন্তু হাই ভেরি মাচ, বাট আনফর্চুনেটলি যে ক্যাটেলগুলোর পারফরমেন্স ইজ ভেরি পুয়ার। মানে গরুগুলোর আপনি দেখলে, মানে আমরা যখন চরাঞ্চলে যাই তখন গরুগুলো এত ছোট যে এটা গরু না ছাগল এটা বোঝার মতো এটা একটা কথা আসে। এই গরুটার স্বাস্থ্যগত কারণে গরু বেশি দুধ দিতে পারছে না, স্বাস্থ্যগত কারণেই আমরা বেশি মাংস পাচ্ছি না। আমরা যখন কাজ করতে শুরু করলাম তখন আমরা দেখলাম যে এটার যদি আমরা দুধ এবং মাংসের পরিমাণ বাড়াতে চাই তাহলে আমাদেরকে ব্রিডিং এ যেতে হবে। জি, আমরা এই ব্রিডিং বিষয়ে আরেকটু বিস্তারিত জানবো একটা ছোট্ট বিরতি নিয়ে। থ্যাংক ইউ। দর্শক, আমরা একটা বিরতিতে যাব, দেখছি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশে। ফিরে যাচ্ছি মহিষের জীবন রহস্য নিয়ে আলোচনায়। মহিষের জীবন রহস্য উন্মোচনের যে ব্যাকগ্রাউন্ড বলছিলেন মাহবুব আনাম সাহেব, আমি ব্রিডিংটা বলছিলাম যে আমরা দেখলাম যে ব্রিডিং হচ্ছে অনলি আনসার, যে আমাদের একটা বেটার আমাদের ইল্ডটা বাড়ানোর জন্য ব্রিডিংয়ের দুটো পার্ট আছে। যেমন ধরেন আমি যদি আজকে হল্যান্ডের একটা গরুর সিমেন এনে আমাদের সাথে ইনসার্ট করি, হয়তো এটা একটু বাড়বে, কিন্তু আমাদের ইন্টেনশনটা হলো যে বাংলাদেশেরই একটা ভ্যারাইটিকে আমরা কি ডেভেলপ করতে পারি কিনা। এই প্রক্রিয়া যখন গেলাম তখন আপনার দ্বিতীয় প্রশ্ন যে আমরা মহিষে গেলাম কেন, হোয়াই নট গরু, আপনি বোধহয় এটাই বোঝাতে চান বা অন্য কিছু নয়। ভেরি ইন্টারেস্টিং হলো যে আপনারা প্রথম ক্যাপশনেও আপনি বলেছেন যে গরুর দুধের চেয়ে মহিষের দুধের ফ্যাট কন্টেন্ট অনেক বেশি। আর আরেকটা ব্যাপার হলো যে মানে পৃথিবীতে যদি আমরা মহিষের পপুলেশনটা দেখি তাহলে আমাদের এই সাবকন্টিনেন্ট এবং চায়নার সাউদার্ন পার্ট এটা মিলে 95% মহিষ, আমরা যে মহিষের কথা বলছি এটা হলো ওয়াটার বাফেলো, মানে রিভারাইন বাফেলো, যেটা এটার কনসেন্ট্রেশন শুধু এই জায়গাতে 95% অফ দ্য পৃথিবীর। তো আমরা যখন এই ব্রিডিংয়ে যাব চিন্তা করলাম তখন আমরা বিভিন্ন সায়েন্টিফিক কমিউনিটি অফ দ্য মানে গ্লোবাল সায়েন্টিফিক কমিউনিটির সাথে আমরা ইটালিয়ান প্রফেসর, আমরা আমেরিকার বিজ্ঞানীদের সাথে কথা বলেছি, আমরা ভারতের এক্সপার্টদের সাথে কথা বলেছি, পাকিস্তানের সাথে কথা বলেছি। একটা জিনিস ফিগার আউট করলাম যে যদি আপনি যেটা মনিরুজ্জামান বলেছে, যদি জিনটাকে আইডেন্টিফাই করতে পারেন প্রথমে তাহলে ব্রিডিংটা অনেক ইজি। আমরা তখন ওই চিন্তায় গেলাম যে আমরা উই ওয়ান্ট টু ডু ইট। এটা করতে গিয়ে আমরা দেখলাম যে বেস্ট টেকনোলজি কার কাছে অ্যাভেলেবল আছে। তো এই রিজিয়নে তো বটে, গ্লোবালি বিজিআই যাদের সাথে আমরা এটা করেছি, চীনের বিজিআই এর সাথে আমরা যখন কথা বললাম ওদের কাছে এই টেকনোলজিটা আছে। একটা টেকনোলজি থাকা আর একটা ইকুইপমেন্ট থাকা, এই ইকুইপমেন্টগুলো খুব সিঙ্ক্রোনাইজেশন মেশিনগুলো খুব এক্সপেন্সিভ। তো আমরা যদি সিঙ্ক্রোনাইজেশন মেশিনে ইনভেস্ট করতাম তাহলে আর রিসার্চটা খুব আগাতে পারতাম, আমাদের লিমিটেশন আছে। সো আমরা পার্ট রিসার্চটা এখানে করলাম আর ওদের ল্যাবে আমরা বাকি কাজটা করলাম। এতে করে এই মহিষে গেলাম এই কারণে যে এর আগে মহিষের জীবন রহস্য নিয়ে কেউ কাজ করেনি। স্বাভাবিকভাবেই ধরেন আমেরিকা বা ইউরোপের ইন্টারেস্ট থাকবে না, বিকজ কনসেন্ট্রেশন তো এই জায়গাতে। ভারতে কিছুটা কাজ করেছে, হাফ ডান কাজ করেছে, কিন্তু এই হোল জিনোম সিকোয়েন্স মানে পুরো জীবন রহস্যটা বার করা এই কাজটা আমরাই প্রথম করলাম। এইটার কারণে আমি মনে করি যে আমরা যে কাজটা করেছি এখন, যেটা মনিরুজ্জামান বলেছে যে সব বিজ্ঞানীদের জন্য একটা মানে একটা প্লেইং ফিল্ড রেডি আছে, সো দ্যাট এনিবডি ক্যান টেক দিস ম্যাপ অ্যান্ড ক্যান চেক। ধরেন ইটালির আগামীকালকে আমাদের ব্রিডিংটা ইজি হবে যদি ইটালিয়ান মহিষে আমরা যদি দেখি দুধের পরিমাণ বেশি, তখন ইটালিয়ান মহিষের জেনোমটা আমরা নিয়ে এসে উই ক্যান ইজিলি ডিটেক্ট যে কোন জিনগুলোর জন্য দুধ বেশি হচ্ছে। দেন ইট ইজ দ্য জব অফ দ্য সায়েন্টিস্ট, দে উইল স্টার্ট ওয়ার্কিং যে ঠিক আছে আমরা এখন আমাদের
মহিষের এই জিনটার উপরে ওয়ার্ক দ্যাট দি টোটাল সার্কুলেশন অফ দি লাইফ সাইকেল অফ এ বাফেলো, মানে ওর টোটাল জীবনটা ঘুরে যাবে এবং ওর বাচ্চাটা যেটা হবে সেই বাচ্চা বেশি দুধ দেওয়া শুরু করবে। এটাই হলো আমাদের লক্ষ্য। ঠিক আছে, আমি মনিরুজ্জামানের কাছে যাব যে এই যে আপনারা যে জীবন রহস্য উদ্ঘাটন করেছেন, এটা আসলে সামনে এগিয়ে নেওয়ার জন্য কি ধরনের পরিকল্পনা আছে এবং সেটার ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট কিনা আমাদের দেশে? না, আসলে আমরা তো প্রাইভেট প্রতিষ্ঠানে কাজ করি আর কি। উই ওয়ান্ট টু মেক মানি, বাট ইন দ্য সেম টাইম উই ওয়ান্ট টু বিল্ড আপ আওয়ার সোসাইটি অলসো সাস্টেনেবল গ্রোথ। এখন আমরা প্রাইভেট প্রতিষ্ঠানে কাজ করছি, আমাদের ডেফিনেটলি ইনফ্রাস্ট্রাকচার শর্টেজ আছে। এখানে গভর্নমেন্টেরও কিছু করার আছে। যেমন একটা সিকোয়েন্সিং ল্যাব যদি আপনি করতে চান, অসুবিধা নেই, যদি পয়সা থাকে আপনি ইলুমিনা কিনে নিয়ে আসেন, ল্যাব বানান, ইনফ্রাস্ট্রাকচার বানান। এর সাথে আরও একটা যেটা দরকার হলো বায়োইনফরমেটিক ইনফ্রাস্ট্রাকচার। আমি যদি বলি, আপনার হয়তো স্মরণ আছে, যখন জুটের জিনোমটা করা হয় তখন একটা প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে কিন্তু এই বায়োইনফরমেটিক্সের কাজটা করার জন্য তারা করে আর কি, চুক্তি করে। তারা কিছু কম্পিউটার জোড়া দিয়ে সুপার কম্পিউটারের মধ্যে তৈরি করেছে ডাটাগুলো অ্যানালাইসিসের জন্য। তো আমাদের দেশে এখনও কিন্তু এই ধরনের বায়োইনফরমেটিক্স ইনফ্রাস্ট্রাকচার এখনও করি নাই। আচ্ছা, যেটা বিশ্বের অন্যান্য দেশে, আপনি যদি ইউরোপ আমেরিকার কথা বাদই দিলাম, তারা অনেক আগেই অনেক ডেভেলপ। ইভেন মালয়েশিয়া, ইন্ডিয়া, থাইল্যান্ড, এরা কিন্তু ন্যাশনালি তারা একটা বায়োইনফরমেটিক্স প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে, যেটা গভর্নমেন্টই করেছে। এটাতে কি হয়, বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা কাজ করে তারাও ইনফ্রাস্ট্রাকচারটা ইউজ করতে পারে, আদার্স যারা আছে তারাও পারে, সবাই পারে আর কি। তো আমি এখানে রিকোয়েস্ট করবো আমাদের গভর্নমেন্টকে, যেমন এখন কিন্তু বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনেক ডিপার্টমেন্টে, অনেক ইউনিভার্সিটিতেই আছে, অনেকগুলো ইউনিভার্সিটিতে আছে, বাট এই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু নাই। যার জন্য যারা এই সিকোয়েন্সিং নিয়ে কাজ করতেছে, সিকোয়েন্সিং করলেন ডাটা অ্যানালাইসিস করার কোনো ফ্যাসিলিটিস আমাদেরকে থাকতেছে না। এভাবে আমরা প্রবলেমে পড়তেছি আর কি, অন্যভাবে করতে হচ্ছে। তো আমি বলবো যারা লিডিং ইউনিভার্সিটি আছে তারা আগায় আসুক, গভর্নমেন্ট আগায় আসুক, সবাই মিলে যেন একটা ন্যাশনাল বায়োইনফরমেটিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে। আমরা যারা এই ফিল্ডে কাজ করতেছি আমাদের কাজগুলো সহজ হবে, আরও ত্বরান্বিত হবে, ন্যাশনাল ডেভেলপমেন্ট হবে, যেটা অন্যান্য দেশে হয়েছে বা করেছে তারা। জি, লালতির এই ক্ষেত্রে মানে প্রাতিষ্ঠানিকভাবে কি ভূমিকা পালন করবে? লালতির তো প্রথমত যে আমরা এটা করেছি, আমি বলেছি যে আমাদের কিন্তু নেক্সট টার্গেট ব্রিড ডেভেলপমেন্ট করা। এখানে আমরা এখন আমাদের যে বিজ্ঞানী গ্রুপ আছে এবং এর সাথে বিজিএর সাথে আমাদের যে টার্মসটা, তাতে বিজিএ আমাদেরকে নেক্সট স্টেপটা তো হেল্প করবে। দে উইল অলসো হেল্প আস। আমরা নিজেরাও কিছু, আমাদের অলরেডি একটা বায়োটেকনোলজি ল্যাব আমরা করেছি, আরও কিছু ইকুইপমেন্ট আমাদের প্রকিউর করতে হবে, যেটা আমরা সহসাই করব। দেন আমরা মনে করি যে আমরা খুব মানে উইদিন শর্ট টাইম আমরা একটা ব্রিড উপহার দিতে পারবো আমাদের নিজের দেশের, যেটাকে আমরা বলবো যে হ্যাঁ আমাদের একটা মহিষ আমরা দিয়েছি, যেই ব্রিড থেকে আগামী দিনে বাংলাদেশের যারা খামারি তারা যেন এমন মহিষ আরো উৎপাদনশীল হয়। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। অনেক ধন্যবাদ। নিজস্ব প্রযুক্তিতে এবার মানুষবিহীন বিমান ড্রোন বানাতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দর্শক, এই ছিল আজকের আশার বাংলাদেশে। এই প্যাকেজটি আর দেখা যাচ্ছে না, দেখা হবে আগামী